আজকে আমরা গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম দেখছিলাম এবং কনফাইন্ড অ্যাকুইফার এন্ড স্টেডি ফ্লোর প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখানে দুই ধরনের প্রবলেম হতে পারে। একটা হতে পারে যে আমাদের এখানে কোন একটা অবজারভেশন ওয়েলে সেখানে ড্রডাউন ভার্সেস টাইম ডাটা দেওয়া আছে, তারপর এবং এই অবজারভেশন ওয়েলের লোকেশন, ডিসচার্জ ডাটা দেওয়া আছে। সেখান থেকে অ্যাকুইফারের প্রপার্টি অর্থাৎ ট্রান্সমিসিভিটি এন্ড স্টোরেজ কোএফিশিয়েন্ট ডিটারমিন করতে হবে। এরকম প্রবলেম আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে আমাদের টাইম ভার্সেস যদি ড্রডাউন ডাটাগুলো দেওয়া থাকে তাহলে আমরা একটা সেমিলগ গ্রাফ পেপারে প্লট করব, যেখানে ড্রডাউনটা হবে লিনিয়ার স্কেল, টাইমটা হবে লগ স্কেল। এবং এইখানে প্লট করা হয়েছে একটা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ডাটাগুলো আমরা এখানে প্লট করেছি। টাইমটা লগ স্কেল আর ড্রডাউনটা নিচের দিকে উল্টা দিকেও হতে পারে। তাহলে এখানে নিচের দিকে ড্রডাউন গুলো দেখানো আছে, কারণ আসলে তো ওয়েলের ড্রডাউন যখন হয় তখন তো ড্রডাউন যত ইনক্রিজ করে তত ওয়াটার লেভেলটা নিচের দিকে যায়, এই জন্য এটা এইভাবেও অনেক সময় করা যায়। তো এখানে প্লট করার পরে দেখা গেল যে 10 মিনিটের পর যতগুলো ডাটা আছে সবগুলো স্ট্রেট লাইনে পড়েছে। তাহলে আমরা এই স্ট্রেট লাইন পার্টটা অ্যানালাইজ করব এবং আমরা লাস্ট ক্লাসে পার লগ সাইকেলে অর্থাৎ আমরা দুইটার টাইম, একটা 100 আর একটা 1000 আমরা নিয়েছিলাম। এবং আমরা এখানে দেখেছি যে যখন নাকি এই 100 টাইমটা 100 মিনিটস তখন ড্রডাউন 3.1, যখন 1000 মিনিটস তখন 5 মিটার। তো কাজেই পার লগ সাইকেল, এটা একটা লগ সাইকেল, তাহলে এখানে আমার ডেল্টা এস অর্থাৎ চেঞ্জ ইন ড্রডাউনটা হবে 5 - 3.1 ইজ 1.9, অর্থাৎ এই স্লোপটা পার লগ সাইকেলে। আর এই যে ডিসচার্জ যেটা দেওয়া আছে এটাকে যদি আমি কিউবিক মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে ট্রান্সমিসিভিটির যে ইকুয়েশন সেটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই ডেল এস। তাহলে এখানে এটা লন, তাহলে আমরা যদি এখানে 1000 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 10 ভ্যালু হয় তখন তার লন ই বেস লগ নিলে 2.3, তাহলে 2.3 আর এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই তাহলে আমি এখান থেকে সরাসরি ট্রান্সমিসিভিটিটা পাবো। তো এটা হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, বিকজ যেহেতু ডিসচার্জটা হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড সেই জন্য, আর এটা মিটার, তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড হবে। তাহলে এইটাকে আমরা কনভেনশনাল ইউনিট অর্থাৎ মিটার স্কয়ার পার ডেতে কনভার্ট করে নিলাম, অর্থাৎ এই ভ্যালুটাকে আমি 60 × 60 × 24 দিয়ে মাল্টিপ্লাই করে আমি এই ভ্যালুটা পেলাম। সো ফার্স্ট প্রপার্টি আমরা বের করলাম। সেকেন্ড প্রপার্টির জন্য যেটা বলছিলাম যে সেটা হচ্ছে কি আমাদের কি করতে হবে, ড্রডাউন যখন 0 তখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ T0 এটা বের করতে হবে। তাহলে আমরা এই কার্ভটাকে যদি এক্সটেন্ড করাই, যখন নাকি ড্রডাউন 0 তখন যে টাইমটা এটাকে T0 বলবো আমরা, এবং এটা হচ্ছে 2.5 মিনিটস। আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই তাহলে 150 সেকেন্ডস। তাহলে আমাদের যে এস এর স্টোরেজ কোএফিশিয়েন্টের যে ইকুয়েশন 2.25, এটা হচ্ছে T × T0 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে লোকেশনটা দেওয়া ছিল 30 মিটার, তাহলে আমরা এখানে এটা বসালে আমরা সরাসরি এখান থেকে স্টোরেজ কোএফিশিয়েন্ট পেয়ে যাই। এটা এক ধরনের প্রবলেম। আরেক ধরনের প্রবলেম হতে পারে উল্টোটা, অর্থাৎ যদি আমাদের অ্যাকুইফারের প্রপার্টি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কি করে ড্রডাউনটা ক্যালকুলেট করব অ্যাট এনি লোকেশন অ্যাট এনি টাইম, এরকম একটা প্রবলেম। এখানে একটা কনফাইন্ড অ্যাকুইফারের থিকনেসটা দেওয়া আছে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা দেওয়া আছে, সো দ্যাট থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ট্রান্সমিসিভিটি পাবো। স্টোরেজ কোএফিশিয়েন্ট দেওয়া আছে, ডিসচার্জ দেওয়া আছে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট ড্রডাউন এট এ ডিস্টেন্স অফ 100 মিটার
আফটার 20 আওয়ার অফ পাম্পিং। তাহলে আমরা এখান থেকে দুইটা মাল্টিপ্লাই করে আমি ট্রান্সমিসিবিলিটিটা পেলাম। তা আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ড্রডাউন ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই টি ওয়েল ফাংশন। আর ওয়েল ফাংশনের জন্য ইউ এর ভ্যালুটা ডিটারমিন করতে হবে, which is r স্কয়ার s ডিভাইডেড বাই 4tt। এটা হচ্ছে টাইম, এটা ইউনিটলেস, কাজেই এটা যদি মিটারে হয়, এটার তো ইউনিট নাই। এটা যদি মিটার স্কয়ার পার ডে হয়, তাহলে মিটার স্কয়ার ক্যান্সেল, তাহলে টাইমটাও ডেতে নিতে হবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে আর এর ভ্যালু হচ্ছে কত, 100 মিটার স্কয়ার। স্টোরেজ কোএফিশিয়েন্ট দেওয়া আছে, তারপরে আমরা 4 এইটা আমরা ক্যালকুলেট করেছি অলরেডি এই ট্রান্সমিসিবিলিটি, আর টাইমটা বলছে 20 আওয়ার। তাহলে 20 আওয়ারকে আমি ডেতে নিয়ে যাব, বিকজ এটা যেহেতু পার ডে। তাহলে ভ্যালুটা হচ্ছে 0.02। তাহলে ইউ এর ভ্যালু 0.02। তাহলে ওয়েল ফাংশনের ভ্যালুটা কত হবে, এটা আমরা টেবিল থেকে রিড করতে পারি। যে টেবিল, তাহলে আমরা দেখলাম ইউ ইজ ইকুয়াল টু 0.02, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমরা ইউ এর ভ্যালুটা পেলাম 3.25। তাহলে আমরা এটা আমরা আমার এই প্রবলেমে বসাবো। তাহলে ইউ এর ভ্যালুটা হলো 3.35, 3547 পর্যন্ত আছে। ওইটা আমি আরো এক্সটেন্সিভ টেবিল থেকে নিয়েছিলাম, তাহলে এটা দরকার নেই। আমাদের যে টেবিলটা আছে সেখানে হচ্ছে 3.35। তাহলে ওয়েল ফাংশনের ভ্যালুটা যদি আমি এখানে প্লাগ করি, আর কিউটাকে আমরা কিউবিক মিটার পার ডে তে কনভার্ট করব, কারণ এইটাও পার ডে আছে সেজন্য। তাহলে আমরা এখান থেকে দেখলাম 2520 কিউবিক মিটার পার ডে হলো, এটা আমরা বসালাম। ওয়েল ফাংশনের ভ্যালুটা দেখলাম 4 পাই, এটা হচ্ছে টি ট্রান্সমিসিবিলিটি, এটা তো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, কাজে এখান থেকে আমি ড্রডাউনটা পেলাম। তাহলে দেখা যাচ্ছে যে দুই ধরনের প্রবলেম হতে পারে। একটা হতে পারে যে যদি আমাদের অ্যাকিফায়ার প্রপার্টি দেওয়া থাকে, তাহলে আমরা ড্রডাউন ক্যালকুলেট করতে পারি। উল্টা দিকে আমাদের যদি ড্রডাউন ডাটা দেওয়া থাকে, তাহলে আমরা অ্যাকিফায়ার প্রপার্টিটা বের করতে পারি। এবং সেখানে আমাদের অ্যাজাম্পশনটা হলো যে আমরা শুধুমাত্র দুইটা টার্ম কনসিডার করেছি, অর্থাৎ যখন নাকি আমাদের ইউ এর ভ্যালুটা লেস দেন 0.01, এবং এই মেথডটাকে বলা হয় জ্যাকবস মেথড অথবা সেমিলগ গ্রাফ পেপারে আমরা, বা সেমিলগ মেথডে আমরা এটাকে বের করতে পারি। তো আমাদের প্রবলেম পার্টটা শেষ। আমাদের এখানে গ্রাউন্ড ওয়াটারের আরো কিছু টপিক আছে। আমরা এখান থেকে ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়েছি, তোমাদের সিলেবাস আরো বেশি আছে। তো সিলেবাস থেকে যেটা নাকি তোমাদের এই সিলেবাসটা মডিফাই করা হয়েছে, সেখানে কিছু টপিক বাদ দেওয়া হয়েছে, ওগুলাকে আমিও বাদ দিয়েছি। তো আমরা যেখানে এখন যেটা দেখবো সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেলস এন্ড এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে গ্রাউন্ড ওয়াটার লেভেলকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো আমরা প্রথমেই গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কি। গ্রাউন্ড ওয়াটার লেভেলটা হচ্ছে যদি আনকনফাইন্ড অ্যাকুইফার হয় তাহলে হচ্ছে ওয়াটার টেবল, আর যদি কনফাইন্ড অ্যাকুইফার হয় এটা হচ্ছে পিজোমেট্রিক সারফেস। আর এইটা কি রিপ্রেজেন্টস করে, এটা হচ্ছে এলিভেশন অফ অ্যাটমসফেরিক প্রেসার অফ দি অ্যাকুইফার। আর আমরা যে সমস্ত ফেনোমেনন বা ফ্যাক্টর এই গ্রাউন্ড ওয়াটার লেভেলকে ইনফ্লুয়েন্স করে সেগুলো আমরা ডিসকাস করব। তো তার আগে আমরা দেখে নেব টাইম স্কেল অফ ফ্লাকচুয়েশন।
তো একটা হতে পারে কি সেকুলার ভ্যারিয়েশন, লং টার্ম ট্রেন্ড। তো লং টার্ম ট্রেন্ডের জন্য আমাদের কি করতে হবে, আমরা অ্যানুয়াল ম্যাক্সিমাম অর অ্যানুয়াল মিনিমাম গ্রাউন্ড ওয়াটার লেভেলটা প্লট করব ভার্সাস ইয়ার। তাহলে ওখান থেকে আমরা একটা ট্রেন্ড দেখতে পারবো। যেমন আমরা যদি ঢাকা শহরের, আমার আন্ডারে একটা থিসিস পড়েছে, ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে সে গ্রাউন্ড ওয়াটার লেভেল গুলোকে প্লট করেছে ফর দ্য লাস্ট 30 ইয়ার্স, এবং সেখান থেকে স্টাডি করা গেছে যে এখানে যেহেতু আমাদের এই ঢাকা শহরে এক্সেসিভ পাম্পিং হয়, যা রিচার্জ হয় তার চেয়ে বেশি পাম্প হচ্ছে, কাজে এটার লোয়ারিং ট্রেন্ড বা ডিক্লিনেশন ট্রেন্ডটা কেমন। তো আমাদের এখানে কোয়াইট অ্যালার্মিং, কিছু কিছু এরিয়ায় আমাদের এখানে প্রায় প্রতি বছর 3 মিটার করে পানি নিচে নেমে যাচ্ছে। দিস ইজ কোয়াইট অ্যালার্মিং, এবং যার ফলে ডি ওয়াসার চিন্তা করছে যে আরো ফার্দার গ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাকশন না করে আমরা অল্টারনেটিভ সোর্স অর্থাৎ সারফেস ওয়াটারে আমরা চলে যাব। বর্তমানে গ্রাউন্ড ওয়াটার থেকে প্রায় 70% আমাদের এখানে ওয়াটারটা নেওয়া হয়, 30% হচ্ছে সারফেস ওয়াটার থেকে। কাজেই আমরা এই গ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাকশনটা যদি কমাতে পারি, তাহলে আমাদের এই যে ডিক্লিনেশন ট্রেন্ড এটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। বিকজ এটা ডিক্লাইন যদি করতে থাকে তাহলে অনেকগুলো এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স হতে পারে। যেমন আসলে পাম্পিং কস্ট বেড়ে যাচ্ছে প্রথমে, দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় এটা ল্যান্ড সাবসাইডেন্সও হতে পারে, সো এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স হতে পারে। সুতরাং এটাকে মিনিমাইজ করার জন্য অল্টারনেটিভলি চিন্তা করা হচ্ছে। এবং আরেকটা চিন্তা করা হচ্ছে যে আমাদের যদি রেইন ওয়াটার হারভেস্ট করে এটা দিয়ে ওয়াটারটাকে ইনজেক্ট করে যদি আমরা অ্যাকুইফারে দিতে পারি, তাহলে আমাদের এই যে ডিক্লিনেশন ট্রেন্ড ক্যান বি মিনিমাইজ। তো এটার জন্য কিছু পাইলট প্রজেক্ট নিয়ে আছে আমার আন্ডারে, যারা থিসিস করেছে পাইলট প্রজেক্ট গুলোরও পারফরমেন্স এভালুয়েট করেছে। তো এখানে আমরা এই লং টার্ম ট্রেন্ড থেকে কি দেখতে পারি, অল্টারনেটিং সিরিজ অফ ওয়েট এন্ড ড্রাই ইয়ার্স। ওয়েট ইয়ার কোনটা, যেখানে নর্মাল যে ম্যাগনিটিউডটা হয় ইয়ার অ্যানুয়াল রেইনফল তার চেয়ে যদি বেশি হয়, অথবা যদি ড্রাই ইয়ার, এগুলো আমরা এখান থেকে বের করতে পারি লং টার্ম ট্রেন্ড থেকে। আর এটা কেন হয় আমি একটু আগে বলছি, ইন্টেনসিভ পাম্পিং এর জন্য। আর একটা ভ্যারিয়েশন হয় সিজনাল ভ্যারিয়েশন। যেমন আমাদের দেশে গ্রাউন্ড ওয়াটার এটা রিচার্জ হয় মেইনলি ফ্রম ইনফিল্ট্রেশন ফ্রম দ্য রেইনফল, ইনফিল্ট্রেশন অফ দ্য রেইনফল ওয়াটার, রেইন ওয়াটার ইনফিল্ট্রেট করে ডিপার্কুলেট করে গ্রাউন্ড ওয়াটারটাকে রিচার্জ করে। আর আমরা জানি ওয়েট সিজন এটা কখন শুরু হয়, এপ্রিল মে থেকে শুরু করে, এবং তখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হতে থাকে এবং এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা রাইজ করতে থাকে এবং হাইয়েস্ট অ্যাটেইন করে ইন অক্টোবর। অন দ্য আদার হ্যান্ড যখন এরপরে পাম্পিং শুরু করে, পাম্প হতে হতে এটা যখন লোয়েস্ট ওয়াটার লেভেলটা হয় মার্চ এপ্রিলের দিকে। তো কাজেই এইটা সিজনাল একটা ভ্যারিয়েশন হতে পারে ডিউ টু রেইনফল অর ইরিগেশন পাম্পিং অর পাম্পিং ফর আদার পারপাসেস। আরেকটা এখানে দেখা যেতে পারে সেটা হচ্ছে শর্ট টার্ম ভ্যারিয়েশন, ডায়ানাল হতে পারে, উইকলি হতে পারে, বিকজ অফ দি ভ্যারিয়েশন অফ দ্য ডিমান্ড। মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই থেকে যদি ডিমান্ডটা চেঞ্জ যদি হয় তাহলে ডায়ানাল ভ্যারিয়েশন হবে। মিউনিসিপাল অথবা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াটার রিকোয়ারমেন্ট বা সাপ্লাই এটা যদি ভ্যারি করে তাহলে উইকলি প্যাটার্নও এখান থেকে আমরা দেখতে পাই। এখন আমি দেখব what are the factors affecting or causing the fluctuation of groundwater. প্রথমেই হচ্ছে স্ট্রিম ফ্লো ভ্যারিয়েশন। আমাদের একটা যদি স্ট্রিম বা নদী যদি একটা অ্যাকুইফারের কন্ট্যাক্টে থাকে, তাহলে ডিপেন্ডিং আপন যে গ্রাউন্ড ওয়াটারের লেভেলের তুলনায় এই স্ট্রিমের ওয়াটার লেভেল, গ্রাউন্ড ওয়াটার লেভেলের তুলনায় যদি স্ট্রিমের ওয়াটার লেভেলটা হায়ার হয় তাহলে স্ট্রিম থেকে গ্রাউন্ড ওয়াটার যাবে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখা যায় যে না, এই গ্রাউন্ড ওয়াটার লেভেলটা স্ট্রিমের ওয়াটার লেভেলের চেয়ে নিচে হয়, তাহলে কি হবে, স্ট্রিম থেকে ওয়াটারটা ডিসচার্জ হবে, ডিসচার্জ হবে এবং তখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে। আর যখন একটা ওয়াটার লেভেলটা নিচে থাকে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা,
তখন রিচার্জ হয়, আর গ্রাউন্ড ওয়াটার লেভেলটা উপরে থাকলে তখন সারফেস ওয়াটার থেকে বেস ফ্লো হিসাবে গ্রাউন্ড ওয়াটারে আসে। তাহলে ডিপেন্ডিং আপন, তাহলে রিচার্জ ইনটু আর ডিসচার্জ ফ্রম দ্য গ্রাউন্ড ওয়াটার ডিপেন্ডিং অন রিলেটিভ লেভেলস। তো এখানে ফ্লাড যখন হয় তাহলে ব্যাংক স্টোরেজ হয়, আর ফ্লাড যখন চলে যায় তখন আবার এই ওয়াটারটা রিলিজ হয় টু দ্য রিভার। আর বেস ফ্লো ডিউরিং দ্য ড্রাই পিরিয়ড থাকার ফলে অনেকগুলো নদী পেরিনিয়াল হয়, আমরা অলরেডি ডিসকাস করেছি। নেক্সট কজ ইজ evapotranspiration। অনেক সময় অনেক গাছের রুট খুব ডিপ, তখন ওখান থেকে ওয়াটারটা অ্যাবস্ট্রাক্ট করে, এখান থেকে এক্সট্রাক্ট করে এবং এই পানিটা চলে যায় টু দ্য অ্যাটমসফিয়ার। এর জন্য এই গ্রাউন্ড ওয়াটার লেভেলটা ডিক্লাইন করতে পারে। মেট্রোলজিক্যাল ফ্যাক্টর, মেট্রোলজিক্যাল ফেনোমেনা, যেমন অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসারটা যদি কমে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা রাইজ করবে, অ্যাটমসফেরিক প্রেসার যদি বাড়ে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা লোয়ার হবে। রেইনফল, এটা তো আমরা আগেই বলেছি যে রেইন ওয়াটারটা ইনফিলট্রেট করে গ্রাউন্ড ওয়াটারটা এটা রিচার্জ হয় এবং ওয়াটার লেভেলটা রাইজ করে। আর যদি প্রলং ড্রাউট হয়, অর্থাৎ পাম্পিং হচ্ছে কিন্তু কোনো রিচার্জ নাই, তাহলে ডিক্লাইন করবে গ্রাউন্ড ওয়াটার লেভেল। উইন্ড, উইন্ড যখন ব্লো করে ওভার দ্য কেসিং অফ দ্য ওয়েল, তখন ওইখানে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েটেড হয়, আর বিকজ অফ দ্য নেগেটিভ প্রেসার ওয়াটার লেভেলটা এটা রাইজ করতে পারে। টাইডস, যদি একটা অ্যাকুইফার, বিশেষ করে কোস্টাল অ্যাকুইফার, এটা সি এর সাথে ইন কন্ট্যাক্ট থাকে, তাহলে সি এর ওয়াটার লেভেলটা চেঞ্জ হয় উইথ টাইড, এন্ড অ্যাকর্ডিংলি এখানে যে ইনওয়ার্ড যে গ্রাউন্ড ওয়াটার, এই গ্রাউন্ড ওয়াটার লেভেলটা, অর্থাৎ যদি আনকনফাইন্ড অ্যাকুইফার হয় তাহলে এইটার গ্রাউন্ড ওয়াটার লেভেলটাও চেঞ্জ হয়। কনফাইন্ড অ্যাকুইফার হলে ওপিজিওমেট্রিক সারফেসের চেঞ্জ হয়, আর এই যে চেঞ্জ অ্যাম্পলিটিউড, এটা কোস্ট থেকে যত দূরে যাবে ইনওয়ার্ড ডিস্টেন্স, তত এটার অ্যাম্পলিটিউডটা কমতে থাকবে। আরবানাইজেশন, একটা এরিয়া যদি আরবানাইজ হয়ে যায় তাহলে পেপ্ট এরিয়া বেড়ে যাবে এবং এখান থেকে ওয়েস্ট ওয়াটার এক্সপোর্ট হবে, ফলে এটা কি হবে, লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল হবে ডিউ টু ডিক্রিজ অফ রিচার্জ এন্ড ইনক্রিজ অফ উইথড্রয়াল। আর্থকোয়েক যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে স্মল ফ্লাকচুয়েশন ইন দি ওয়েল হয়। এক্সটার্নাল লোড আরেকটা হতে পারে, যদি একটা ট্রেন যায়, চেঞ্জ ইন লোডিং ডিউ টু পাসিং অফ ট্রেন কজ চেঞ্জ ইন হাইড্রোস্ট্যাটিক প্রেসার resulting in variation of the groundwater level. So we have seen there are many environmental consequences যার ফলে এই গ্রাউন্ড ওয়াটারটা লেভেলটা চেঞ্জ হয়। আমরা আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট। গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট যাই বলি না কেন, তো এখানে সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট হতে পারে, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট হতে পারে, টোটাল ওয়াটার ম্যানেজমেন্ট হতে পারে, যেখানে we have to consider groundwater, surface water, water from the rainfall, etc. তো এখানে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টটা কি? গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট is a program of development and utilization of groundwater for some stated purpose or stated objective. এবং নর্মালি এই স্টেটেড অবজেক্টিভটা হয় সোশিও ইকোনমিক ইন নেচার। ফর এক্সাম্পল, টু obtain maximum quantity of water to meet predetermined quality requirement at least cost. Least cost এ maximum amount predetermined quality আমরা কতটুকু উইথড্র করতে পারি এটা বা obtain করতে পারি, that may be the objective. তাহলে এইটা, এই যে প্রোগ্রাম of development and utilization, এটাকে আমরা বলবো গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট। আর এই গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট যখন আমি অ্যাপ্লাই করব, যে প্রোগ্রামটা, এটা বেসিন ওয়াইড হতে হবে, অর্থাৎ একটা পুরো ক্যাচমেন্ট যে বেসিন, গ্রাউন্ড ওয়াটার বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট আমাদের করতে হবে। পিসমিল ইজ নট feasible because extraction of water by wells at some location influence the quantity of available to other location.
এক জায়গা থেকে যদি আমি পানি উঠাই তাহলে একই বেসিনের অন্য জায়গায় এটা এফেক্ট হবে। সো ইউ হ্যাভ টু কনসিডার basin wide, and you have to consider this as a multidisciplinary aspect. Multidisciplinary meaning যে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ছাড়াও যেমন জিওলজিক কন্ডিশন, হাইড্রোলজিক কনসিডারেশন, ইকোনমিক, লিগাল, পলিটিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল কনসিডারেশন ইউ হ্যাভ টু কনসিডার। তোমরা তো বাই দিস টাইম প্রজেক্ট প্ল্যানিং পড়েছো। আমরা যখন কোনো একটা প্রজেক্ট অ্যানালাইজ করি তখন কিন্তু শুধু তার টেকনিক্যাল অ্যাসপেক্টস দেখলেই হয় না, এর ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট অর ইকোনমিক অ্যাসপেক্ট, তারপরে লিগ্যাল অ্যাসপেক্ট, তারপরে আবার এটার পলিটিক্যাল অ্যাসপেক্ট, এন্ড ইউ হ্যাভ টু কনসিডার অল দিস টুগেদার। তো আমরা এই গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট বা প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্য আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন ওর গ্রাউন্ড ওয়াটার বেসিন ইনভেস্টিগেশন আমাদের করতে হবে। এবং আইডিয়াল হচ্ছে it should be made before groundwater development in a basin, অর্থাৎ ভার্জিন অবস্থায়, অর্থাৎ ডেভেলপমেন্টের আগেই এইটা স্টাডি করা প্রয়োজন। কিন্তু কমন প্র্যাকটিস হচ্ছে কি, it is done after extensive development with due to further development, or মানে আমরা একটা ডেভেলপমেন্ট হয়েছে আরো ফার্দার ডেভেলপমেন্ট। ফর এক্সাম্পল বারিন্দ এরিয়া এখন 250 ডিপ টিউবওয়েল কাজ করছে, তা আমরা এখানে একটা গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন করতে পারি যে আর কতটা টিউবওয়েল আমি এখানে ইনস্টল করতে পারবো ফর মানে কনসিডারিং দি সাস্টেনেবিলিটি এরকম। Or after development, over development, when a problem threatening the water supply appears imminent, যেমন আমাদের দেশে এখন বা ঢাকা শহরের কথা যদি আমি বলি, তাহলে এখন ওভার এক্সপ্লয়েটেড হয়ে গেছে এবং কিছু একটা এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্স হতে পারে, এরকম যদি ইমিনেন্ট মনে হয় তখনও একটা স্টাডিটা নর্মালি করা হয়। দ্যাট ইজ দ্য মেইন। আর এখানে কমন কনসার্নস গুলো কি, evaluation of quantity and quality of groundwater, আর আরেকটা হচ্ছে determination of impact of human plans or activities, যেমন আমরা এখানে আরবানাইজ করতে চাচ্ছি, তাহলে এটার ইম্প্যাক্ট অন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ গ্রাউন্ড ওয়াটার কি হবে, এইটা অ্যাসেস করার জন্যও আমরা এই গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন করতে পারি। এখন গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশনের আগে there are some active consequence of activities preceding the start of groundwater management investigation, and এগুলোর এটা হচ্ছে 9টা স্টেপ। ফার্স্ট হচ্ছে you have to identify the problem. প্রবলেমটা কি? Is it lowering of water levels? Is it land subsidence? Or is it seawater intrusion? Or water quality degradation? Eta age theke ekta you have to identify the problem. Then you have to formulate alternative management objectives and select the objectives. যেমন objective কি হতে পারে? Water service at least cost, then basin or region basin development or regional development. And you have to consider the social, legal, and economic constraint or aquifer management. This may be the objective, যেগুলো alternative objective, management objective, and you have to select the objective. কোনটা আমরা কোন objectiveটা আমরা নেব, and define the elements of management plan like pumping location and schedule, artificial recharge location and schedule, boundary condition, legal structure, monitoring, organizational and financial aspects এগুলোকে আমাদের define করতে হবে। Then you have to obtain the authorization and financing of investigation. এটার authorization seek করতে হবে। যেমন আমাদের দেশে কিছু অর্গানাইজেশন আছে যারা
এটা পুরোটাকে কন্ট্রোল করে, তার কাছ থেকে অথরাইজেশন এন্ড ফাইন্যান্সিং লাগবে। ডেভেলপ গোলস ফর ইনভেস্টিগেশন, অর্থাৎ এটার গোলটা কি, ইমপ্লিমেন্টেশন অফ এ সুইটেবল ম্যানেজমেন্ট প্ল্যান। দেন সিলেক্ট দ্য স্কোপ অফ ইনভেস্টিগেশন, কোন এরিয়াটা, স্টাডি এরিয়া, শিডিউল এন্ড লেভেল অফ স্টাডি। এখানে 4টা লেভেলের স্টাডি হয়, আমরা দেখব there are 4 levels of study. Then develop work program for investigation, একটা work program develop করতে হবে, and you have to present this in a diagram, bar diagram showing the work element, start কখন, end কখন, sequence and schedule. তোমরা তো এই ধরনের বার ডায়াগ্রাম সম্পর্কে aware থাকার কথা project planning এ। Then you have to create a planning organization involving engineers, economists, geologists, and others. Then you have to commence the investigation. So these are the activities. এই activity গুলো নিতে হবে preceding the start of groundwater management. আর এই groundwater management স্টাডিটা 4টা লেভেলে হয়। একটা হচ্ছে preliminary examination, without going to very detailed study. এটা mainly based on judgment by experienced personnel. কিছু যেটা experienced expert যারা আছেন, তারা তাদের জাজমেন্টের উপরে ভিত্তি করে they may identifies the management possibilities of meeting a defined need for a specific area. একটা স্পেসিফিক এরিয়ার নিড যেটা, সেটা থেকে ম্যানেজমেন্ট পসিবিলিটি গুলোকে আইডেন্টিফাই করতে পারে কারা, experienced expert. এটা হচ্ছে preliminary examination. Second হচ্ছে reconnaissance. Reconnaissance considers possible alternatives in formulation of water management plan to meet a defined need of an area, including estimates of costs and benefits. এটার জন্য cost and benefit কত হবে সেটা সহ, and it draws on available data, যা available data আছে, with minimum new data collection. Data collection টা minimum. Feasibility level of study. তোমরা এটা জানো, feasibility স্টাডিতে যেটা করতে হয়, আমরা কতগুলো যে সমস্ত অল্টারনেটিভ প্ল্যান আছে বা প্রোগ্রাম আছে, এই প্রত্যেকটার ইকোনমিক ফিজিবিলিটি, তার টেকনিক্যাল ফিজিবিলিটি, টেকনিক্যালটা তো প্রথমেই দেখতে হয়, যেগুলো টেকনিক্যাল ফিজিবল এরকম কতগুলো অল্টারনেটিভ থাকে, সেগুলোর ইকোনমিক ফিজিবিলিটি, সেগুলোর লিগাল, পলিটিক্যাল ফিজিবিলিটি আমাদেরকে দেখতে হয়। Requires detailed engineering, hydrologic and economic analysis to ensure that the selected project or program is an optimum development. আর এই feasibility study concludes with a report recommending approval and funding for the project. অর্থাৎ এখান থেকে কতগুলো অল্টারনেটিভ নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করে সেখান থেকে একটা রিকমেন্ড করতে হয় যে কোনটা সিলেক্ট করা যাবে। ফোর্থ লেভেল হচ্ছে definite project. It involves planning studies necessary for defining the specific features of the selected project. যেটা আমরা সিলেক্ট করলাম তার স্পেসিফিক ফিচার্স কি হবে। The completed report, এটার থেকে যেটা complete report, forms the basis for starting final design and preparation of plans and specification. তাহলে আমরা গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট এটা দেখলাম। তো আমরা একটা সাবটপিক, আমাদের গ্রাউন্ড ওয়াটার এই পর্যন্তই, আর আমরা ফার্দার আরো কয়েকটা সাবটপিক ছিল, সেগুলোকে আমি অ্যাড্রেস করছি না বিকজ অফ দি শর্টেজ অফ টাইম। আমরা মানে এটার চেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা অলরেডি ছেড়ে আসছি, সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফের
আমরা ইউনিট হাইড্রোগ্রাফের S-curve মেথডটা আমরা তখন ডিসকাস করতে পারিনি। Let's give you some idea about the S-curve method. যতটা পারা যায়। Okay, this is the S-curve method. তো আমরা যেটা বলছিলাম যে ইউনিট হাইড্রোগ্রাফ অফ ডিফারেন্ট ডিউরেশনস, অর্থাৎ ডি আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে, অর্থাৎ 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে, বলা হচ্ছে ডেভেলপ 4 আওয়ার or 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। উল্টো দিক থেকে আমরা বলতে পারি 6 আওয়ার্স ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে, সেখান থেকে আমি বলতে পারি 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করো অথবা 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করো। ইন জেনারেল আমরা বলতে পারি যে ডি আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে and you have to derive n times d hour unit hydrograph. This n may be integer, অর্থাৎ 2 আওয়ার দেওয়া আছে, সেখানে 4 আওয়ার বা 6 আওয়ার হলে n এর ভ্যালু হচ্ছে 2 অথবা 3, তাহলে এটা একটা ইন্টিজার। উল্টো দিক থেকে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে, you have to develop 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বা 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, তখন এখানে n এর ভ্যালুটা হচ্ছে ফ্র্যাকশন, অর্থাৎ হাফ বা 1/3। তাহলে এইটা করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে মেথড অফ সুপারপজিশন আর একটা হচ্ছে S-curve। তাই আমরা মেথড অফ সুপারপজিশনটা শুধুমাত্র ইন্টিজারের জন্য ভ্যালিড, ফ্র্যাকশনের জন্য নট ভ্যালিড, সো উই আর নট গোয়িং টু ডিসকাস দ্যাট। আমরা S-curve মেথডটা ডিসকাস করব। তাহলে বিফোর উই গোয়িং টু দ্য মেথড, আমাদের S-curve, হোয়াট ইজ S-curve? S-curveটা অথবা S হাইড্রোগ্রাফটা is defined, এখানে the S-curve, also known as S hydrograph, is defined as the hydrograph produced by a continuous effective rainfall at a constant rate for an infinite period. For example, এখানে একটা d hour unit hydrograph দেওয়া আছে, এবং এই d hour unit hydrographটা কি এইরকম একটা, অর্থাৎ d hour ডিউরেশনের একটা 1 সেন্টিমিটার রেইনফল এক্সেস। তাহলে এখানে এই রেইনফল এক্সেসের ইন্টেন্সিটি কত? 1/d সেন্টিমিটার পার আওয়ার। এখন এইটা যদি ইফেক্টিভ, এই রেইনফলটা যদি ইনফাইনাইট পর্যন্ত হয়, তাহলে যে কার্ভটা প্রডিউসড হবে, অর্থাৎ আমি যদি এই ইউনিট হাইড্রোগ্রাফটাকে ডি আওয়ার করে শিফট অ্যাডভান্স করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাই, এবং আমরা যদি করসপন্ডিং অর্ডিনেট গুলোকে যোগ করি, তাহলে উইল গেট এ কার্ভ লাইক দিস, S-curve। এই যে S-curveটা, এরকম একটা S-curve পাবো। তাহলে এই S-curveটা কি রিপ্রেজেন্ট করতেছে? এইটা একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রিপ্রেজেন্ট করছে ফর এ রেইনফল অ্যাক্সেস, একটা রেইনফল অ্যাক্সেস যার ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট, অর্থাৎ 1/d সেন্টিমিটার পার আওয়ার, যার ডিউরেশনটা হচ্ছে ইনফাইনাইট। এটাকেই বলা হয় S-curve। এবং এখানে যে ইকুয়ালিব্রিয়ামটা কখন অ্যাচিভ করবে, এটা হচ্ছে এই ইউনিট হাইড্রোগ্রাফটা যেই আওয়ারে বা যে টাইমে শেষ, সেটা হচ্ছে আমার ইকুয়ালিব্রিয়াম, তারপর এটা চলতে থাকবে। এখন তাহলে S-curve মেথডে আমি কি করে একটা ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করব, 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ফর এক্সাম্পল? তাহলে কি করতে হবে? আমার যে ইউনিট হাইড্রোগ্রাফটা দেয়া আছে, সেখান থেকে আমি একটা S-curve ডেভেলপ করব, অর্থাৎ এইটা হচ্ছে আমার অরিজিনাল, এইটা হচ্ছে আমার S-curve। এখন আমি যেহেতু 3 আওয়ার ডিউরেশনের ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করতে চাই, আমি এই S-curveটাকে 3 আওয়ার অ্যাডভান্স করাবো, 3 আওয়ার অ্যাডভান্স করাবো। তার মানে এইটা হচ্ছে আমার SD কার্ভ। তাহলে S1 কার্ভ রিপ্রেজেন্টস দিস ইফেক্টিভ রেইনফল, আর বিটা দিস। তাহলে এটা থেকে যদি আমি এটা সাবট্রাক্ট করি, তাহলে আমার রেইনফল অ্যাক্সেসটা হচ্ছে 3 আওয়ার ডিউরেশন, আর এইটুকু হচ্ছে 1/d সেন্টিমিটার পার আওয়ার। তাহলে আমি যদি এখন A থেকে B সাবট্রাক্ট করি যে কোনো টাইমে,
It represents the ordinate of the direct runoff hydrograph of magnitude কত? এটা হচ্ছে যেহেতু 1/d আর t, তাহলে t/d সেন্টিমিটার। এখন যদি আমি এইটাকে t/d দিয়ে ডিভাইড করি এই টাইমের, তাহলে হবে কি d/t দিয়ে মাল্টিপ্লাই করা আসলে s1/s2, তাহলে this represents the unit hydrograph at that unit hydrograph ordinate। তাহলে আমরা কি করব, আমাদের যে ইউনিট হাইড্রোগ্রাফটা দেয়া আছে সেখান থেকে আমরা একটা এস কার্ভ ডেভেলপ করব। তারপর যত আওয়ার ইউনিট ডিউরেশনের জন্য ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করতে হবে, এস কার্ভটা তত আওয়ার শিফট করাবো, অ্যাডভান্স করাবো। তারপর একটা থেকে আরেকটার অর্ডিনেট সাবট্রাক্ট করব, তারপর সেটাকে আমি t/d দিয়ে ডিভাইড করব অথবা d/t দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি ইউনিট হাইড্রোগ্রাফটা পেয়ে যাব। এই হচ্ছে আমার থিওরি। আর এই থিওরির একটা ওয়ার্কড এক্সাম্পল আমরা দেখি। এটা হচ্ছে এক্সাম্পল 611। এক্সাম্পল 611, এখানে একটা 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে। এই যে অর্ডিনেটের ভ্যালুগুলো, এটা 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট। Derive the ordinate of 12 hour unit hydrograph by S-curve method। তাহলে টিটা হচ্ছে এখানে 12 আওয়ার অ্যাডভান্স করাতে হবে। তাহলে প্রথমেই আমি একটা S-curve ডেভেলপ করব। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যত আওয়ার ডিউরেশনের ইউনিট হাইড্রোগ্রাফ, এখানে দেখো ভ্যালুগুলো তত আওয়ার পর পর দেওয়া আছে। তাহলে এইখানে এস কার্ভটা নাথিং বাট সামেশন কার্ভ, অর্থাৎ এই কার্ভটা যেটা আমরা পাবো S1 কার্ভ অথবা S1 কার্ভ অথবা SA কার্ভ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা 0-তে 0, তাহলে 0 + 20 is 20, 20 + 80 is 100, 100 + 130 is 230, 230 + 150 is 380, 380 + 130 is 510, 510 + 90 is 600, 600 + 52 is 652, 652 + 27 is 679, 679 + 15 is equal to 694, 694 + 5 is 699, 699 + 0 is 699। তাহলে এই যে আমি পেলাম, এটা কি করলাম, আমি অর্ডিনেট গুলোকে জাস্ট সাম আপ করলাম, সাম আপ করে আমি S1 কার্ভটা পেয়ে গেলাম। এটা সম্ভব যত আওয়ারের ডিউরেশনের ইউনিট হাইড্রোগ্রাফ আমার দেওয়া থাকবে, অর্ডিনেট গুলো তত আওয়ার পর পর আছে। যদি না থাকতো তাহলে আমরা এরকম সরাসরি যোগ করতে পারতাম না। and if you have time আমরা পরে এটা দেখতে পারবো আরেকটা প্রবলেম দিয়ে যে এটা সম্ভব না। এখন আমার দরকার হচ্ছে 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ড্রাইভ করা। তাহলে 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে এটাকে আমার 12 আওয়ার অ্যাডভান্স করাতে হবে। তাহলে 12 আওয়ার যদি আমি অ্যাডভান্স করাই, তাহলে 12 আওয়ারের সময় এটার ভ্যালু 0টা আসবে, আর এরপরে আসবে 20, এরপরে আসবে 100, তারপরে হবে 230, অর্থাৎ জাস্ট আমরা এটাকে পুশ করে দিচ্ছি 12 ঘন্টা নিচে। করার পর আমি পেলাম, এখন আমি এই S1 থেকে S2 সাবট্রাক্ট করছি, তাহলে এটা হচ্ছে আমার S1 - S2 ভ্যালু। তাহলে এখান থেকে আমি দেখলাম 0, 20 - 0 is 20, 100 - 0 is 100, 230 - 0 is 230, এরকম করে করে আমি S1 - S2 অর্ডিনেট গুলো পেয়ে গেলাম আপ টু দিস। কিন্তু এখানে এসে দেখলাম এটা 20, কিন্তু আমরা জানি একটা ইউনিট হাইড্রোগ্রাফটা it starts from 0 and it also ends to 0,
তাহলে এখানে দেখো 699 মাইনাস 679 ইজ 20, এখানে কিন্তু 0 হলো না, অতএব আমরা ইউনিট হাইড্রোগ্রাফটাকে আরেকটু এক্সটেন্ড করব, তাহলে এটাও 0, এটাও 0, তাহলে S1 কার্ভ গুলো এরকম আসবে। আর আমরা তাহলে এখান থেকে যেটা করেছিলাম 699 প্লাস 0 is 699, 699 প্লাস 0 is 699, 699 প্লাস 0 is 699। এখন আমি এটা যদি 12 ঘন্টা শিফট করাই তাহলে দেখা যাবে যে এই যে 699টা আমরা এখানে পেয়েছি, এই 600 12 ঘন্টার আগেরটা এটা 679, তারপরে 694, এই 699 এটা চলে আসবে, তাহলে এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 0। তো এখন এই অর্ডিনেট গুলো পেলাম আমি S1 মাইনাস S2, তাহলে আমার ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটটা কি হবে? S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T বাই D। তো T এখানে আমি যতটুকু অ্যাডভান্স করাইছি সেটা হচ্ছে 12, আর D হচ্ছে 4, তাহলে 12/4 এটা হচ্ছে কত? 3। তার মানে আমার এইটাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, 20 কে 3 দিয়ে ডিভাইড করছি, 100 কে 3 দিয়ে ডিভাইড করছি, 230 কে ডিভাইড করছি 3 দিয়ে, 360 কে ডিভাইড করলাম 120, 410 কে ডিভাইড করলাম, 370 কে ডিভাইড করলাম, তাহলে আমি এখানে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো পেয়ে গেলাম। Is it clear to you? Yes, sir. Okay. Sir,